আসসালামু আলাইকুম। আমি শুধু চেয়েছি তোমায় এই গল্পের ২৩ নম্বর পর্ব নিয়ে আয়সা পড়ছি। মিথ্যের প্রাচীরে ঢাকা বিধ্বংসী এক গোলকধাঁধা। মাঝখানে উদ্ভ্রান্ত পথিকের ন্যায় আটকা পড়ে আছে গডফাদার খ্যাত ড্যানিয়েল হ্যারিসন। ঈর্ষা আর প্রতিহিংসার দাবানলে দিনরাত জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে তার ব্যতিগ্রস্ত মস্তিষ্ক। ড্যানিয়েলের দৃঢ় বিশ্বাস, এরিস ইউভ্যান এত সহজে কারোর সঙ্গে চুক্তি ভঙ্গ করতে পারে না। এটা অসম্ভব। তার মানে কি সে ব্লাড ডায়মন্ডের আশা ছেড়ে দিয়েছে? কিন্তু এটা তো আরও আগে অসম্ভব। কারণ এরিস যেটা একবার চায়, ঈগলের মতো হাজার ক্রোশ দূরত্বে থাকলেও সেটা ছোঁ মেরে নিয়ে নেয়। সেখানে একই চুক্তিতে বারবার লক্ষ্যচ্যুত হওয়ার কারণ কি? কেনই বা এরিসের এমন আচানক ব্যতিক্রম সিদ্ধান্ত? তাহলে কি এরিস অন্য কোনো কৌশল অবলম্বন করতে চাইছে, নাকি? ভাবনার অতলে ডুবে যেতে যেতে সকল প্রশ্নের একটাই যোগসূত্র খুঁজে পেল ড্যানিয়েল, আর তা হল একটা সাধারণ বাগালি মেয়ে। এরিসের বারবার সিদ্ধান্তের বদল, কঠোর নিষেধাজ্ঞা প্রজ্ঞাপন, আর শেষমেশ 100 মিলিয়ন রুবেলের বিশাল গরমিল, সবকিছু ওই একটা মেয়েকে ঘিরেই। মেয়েটা যদি এরিসের ব্যক্তিগত স্লাট হলেও থাকে, তাও একটা সাধারণ স্লাটের জন্য এত কিছু কেন করবে এরিস ইউভ্যান? সে তো কখনো কারোর প্রতি দয়া দেখায় না, আর না তো নিজের স্বার্থের বাইরে গিয়ে কাউকে এতটা গুরুত্ব দেয় কোনোদিন। তাহলে এই মেয়েটাই কেন? একটা সাধারণ মেয়ের জন্য এরিসের এহেন আকস্মিক পরিবর্তন দ্বিধাগ্রস্ত করে তোলে ড্যানিয়েলকে। না চাইতেও বারবার ওই মেয়েটাকে নিয়ে ভাবতে বাধ্য হয় সে। চোখের সামনে এনে ছিঁড়ে খুঁড়ে বের করে আনতে ইচ্ছে করে মেয়েটার লুকায়িত সব গোপন রহস্য। কোন নেশের জাদুকরিনী সে? কী বা আশ্চর্য লুকিয়ে আছে তার মাঝে? কেন মেয়েটার তুলনায় চারিপাশের সবকিছু এত মূল্যহীন? এরিস ইউভ্যান যে মেয়ের জন্য 100 মিলিয়ন অনায়াসে বিলিয়ে দিতে পারে, পায়ে ঠেলে দিতে পারে ব্লাড ডায়মন্ডের মতো দুর্লভ রত্নখণ্ড, সেই মেয়েকে তো ড্যানিয়েলের কবজাবন্দি হতেই হবে। সেটা হোক আজ কিংবা কাল, তাও যেকোন মূল্যে মেয়েটাকে ওর চাইই চাই। নির্ঘুম ক্রূর মস্তিষ্কটা জুড়ে প্রশ্নের সমাহার। একের পর এক রহস্যের জটিলতা ভেদ করে গন্তব্যে পৌঁছনো মুশকিল। সহসা চিন্তায় ভারী হয়ে আসা মাথাটা শূন্যে এলিয়ে দিয়ে দুচোখ বন্ধ করে আরাম কেদারায় দুলছে ড্যানিয়েল। ঠিক সে সময় টোকা পড়ার ঠকঠক আওয়াজ হলো দরজায়। কে এসেছে জানার আগ্রহ দেখাল না সে। অগত্যা ভাবলেশহীন নিরেট কণ্ঠে ভেতরে প্রবেশের অনুমতি দিল নির্দ্বিধায়। কামেন। অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে চোখমুখ শুকনো অবস্থায় দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে একজন গুপ্তচর। তার চালচলন সুবিধার নয়। বিমূর্ষ নতজানু মুখমণ্ডল দেখে মনে হচ্ছে বিশেষ কোনো কিছু নিয়ে শঙ্কিত সে। লোকটা ভয়ার্ত কদম ফেলে সামনে এগোলো খানিক, অতঃপর অরষ্ট কণ্ঠে জানাল, কিছু দুঃসংবাদ ছিল। আপডেট? আরাম কেদারায় দুলতে দুলতে প্রশ্ন ছড়ে ড্যানিয়েল। জড়সড় হয়ে দাঁড়িয়ে শুষ্ক একটা ঢোক গিলে লোকটা বলে, ইনফরমেশন অনুযায়ী আমরা ক্লাব থেকেই মেয়েটার পিছু নিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত গাড়িটা এরিস ইউভ্যান নিজেই ড্রাইভ করছিল, তাই তার সঙ্গে গতিপথের কৌশলে পেরে ওঠা যায়নি আর। অতঃপর যখন জঙ্গলের পথ ধরে পেন্টহাউসে অ্যাটাক করার পরিকল্পনা করলাম, সেখানেও ব্যাপক সুরক্ষা তৈরি করে রেখেছে পাইথন লিডার। কেবল গার্ডস নয়, একদল সাদা নেকড়ে রেখে দিয়েছে জঙ্গলের প্রবেশদ্বারে, যারা দিনরাত 24 ঘণ্টা একাধারে পাইথন প্যারাডাইজের পাহারায় কার্যরত। আমাদের লোকেরা পাইথন প্যারাডাইজের গার্ডসদের সঙ্গে লড়তে জানলেও যথাযথ কৌশল এবং আত্মবিশ্বাসের অভাবে ওই হিংস্র লকলকে ওয়্যারওয়ল্ফগুলোকে ধরাশায়ী করতে অক্ষম হয়েছে। তাদের সামনে মেটালিক অস্ত্রগুলো কোনো কাজেই আসেনি। একের পর এক আকস্মিক আক্রমণে পরাস্ত হয়েছে সকলে। ফলস্বরূপ নেকড়েদের কবল থেকে একজন গার্ডসও জীবিত ফিরে আসতে পারেনি আর। তাহলে তুমি এখানে কি করছো? এত বড় একটা গোপনীয় মিশনের দফারফা হয়ে যাওয়ার পরেও নিশ্চল ভাবলেশহীন কণ্ঠে প্রশ্ন করল ড্যানিয়েল। লিডারের এহেন প্রশ্ন শুনে আতঙ্কে ধরফরিয়ে উঠে লোকটা। গলার মাঝে আটকে থাকা সংশয়টুকু আড়াল করে জোর হস্তে কাকুতির স্বরে বলে, মাই লর্ড, একটা সুযোগ দিন, শুধু একটা। এবার আর সূক্ষ্ম খামতিটুকুও অবশিষ্ট রাখব না। আমি নিজে গিয়ে তুলে নিয়ে আসব ওই মেয়েটাকে। লোকটার কথায় ঠোঁট বাঁকিয়ে হাসল ড্যানিয়েল। আরাম কেদারা ছেড়ে স্থিত পায়ে এগিয়ে আসতে আসতে বলল, কোথাও শুনেছ মাফিয়ারা কাউকে দ্বিতীয়বার সুযোগ দেয়? এই পর্যন্ত যেই দুর্বলতার কাছে বশ্যতা স্বীকার করে সেকেন্ড চান্স দিয়েছে, সেই ধ্বংস হয়েছে। ড্র্যাগন হান্টারকে কি এতটাই বোকা মনে হয় তোমার? ড্যানিয়েলের ধূর্ত কথার গাম্ভীর্য স্পাই লোকটাকে অযাচিত আতঙ্কে কম্পিত করে তোলার জন্য যথেষ্ট। সে থরথরিয়ে টাপছে, বাষ্পীয় জলকণার ন্যায় ভিজে উঠেছে তার সমস্ত শরীর। সেভাবেই ভয়ার্থ ঢোক গিলে হাত জোর করে কিছু একটা বলতে চাইল ফের। ওর মুখ থেকে টু শব্দ বেরিয়ে আসার আগেই গর্জন করে আদেশ করল ড্যানিয়েল, নীল ডাউন। কথার ক্ষুব্ধতা আজ করতে পেরে কয়েক সেকেন্ডের মাঝে হাঁটু ভাঁজ করে নতজানু হয়ে মেঝেতে বসে পড়ল লোকটা। দ্বিতীয়বার কথা বলার সাহস করে উঠতে পারল না আর।
এপাশ ওপাশ ঘাড় ফোটানোর মটমট আওয়াজ ভেসে এলো বিপরীত দিক থেকে। অতঃপর কয়েক সেকেন্ডের মাথায় একটা দ্বিখণ্ডিত ছিন্ন মস্তক চোখের সামনে ছিটকে পড়ে তক্তকে সফেদ মেঝেতে। ঝুপঝুপ করে বেরিয়ে আসা তাজা রক্তস্রোতে বন্যার মতো ভেসে গেল পুরো ঘর। অগত্যা কামরার সামনে পাহারারত গার্ডসগুলো পা ভিজে ওঠে অযাচিত তরল পদার্থের স্পর্শ পেলে। শুকনো মেঝেতে হঠাৎ পানীয়ের উপস্থিতি টের পেয়ে কৌতূহলবশত মাথা নুইয়ে পায়ের দিকে সূক্ষ্ম দৃষ্টিপাত করে তারা। সঙ্গে সঙ্গে ভেতরের ঘটনা আজ করতে পেরে একই যোগে শরীর শিউরে ওঠে, চোখমুখ ফ্যাকাশে বর্ণ ধারণ করে দুজনার। দিশাহীন আতঙ্কের অতর্কিত ছাপ সুস্পষ্ট হল দুজনার মুখমণ্ডলে। তবে মুখ খুলে রা বলার সাহস পেল না কেউ। ভয়ার্থ ঢোক গিলে বিনা বাক্যে চোখাচোখি করল কেবল। স্পাইটার বিভৎস শরীরের দুই অংশ ভেঙে চুরে ছড়িয়ে রয়েছে ভরের দুই প্রান্তে। সেদিকে কোনো প্রকার ভ্রুক্ষেপ না করেই ভেজা টিস্যুর সাহায্যে নিজের রক্তাক্ত মুখমণ্ডল পরিষ্কার করায় ব্যস্ত ড্যানিয়েল। পাইথন লিডারের সঙ্গে হেরে যেতে যেতে উদ্ভ্রান্ত সে, চাইলেও ভেতর থেকে ক্রোধ দমানো মুশকিল। ঠিক এমন সময় আঠালো রক্তস্রোত ডিঙিয়ে হন্তদন্ত পায়ে ভেতরে প্রবেশ করে ড্যানিয়েলের বিশ্বস্ত স্পাই ফ্র্যাঙ্কি। ফ্র্যাঙ্কির ভারী নিঃশ্বাসের শব্দ পায়ে ঘাড় ঘোরায় ড্যানিয়েল। চোখ মুখে কিছুটা কপটতা ধরে রেখে নির্বিঘ্নে বলে, আপাতত কোনো নেগেটিভ নিউজে আগ্রহ নেই, পরে এসো। হাঁপাতে হাঁপাতে রক্তাক্ত ধাতব অস্ত্রটির দিকে এক পলক নজর দেয় ফ্র্যাঙ্কি। অতঃপর শুষ্ক ঢোক গিলে ড্যানিয়েলকে ধাতস্থ করে বলে, নিউজটা নেগেটিভ নয় মাই লর্ড, আই হোপ এটা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছতে সবচেয়ে বেশি সাহায্য করবে। সরল কপাল কিঞ্চিত বেঁকে গেল ড্যানিয়েলের। সে কৌতূহলী স্বরে জিজ্ঞেস করে, কি বলতে চাইছ? সেদিন ক্লাবের ওই নতুন স্লাটটা, যাকে নাকি 100 মিলিয়ন দিয়ে কিনেছিল পাইথন লিডার, ওই মেয়েটাই আসলে টমেটো প্রিন্সের বর্ণিত করা ব্লু হোয়াইট, যার জন্য ব্লাড ডায়মন্ড পর্যন্ত ছেড়ে দিয়েছে এরি সিংব্যান। ফ্র্যাঙ্কিকে হাতের ইশারায় থামিয়ে দেয় ড্যানিয়েল। গম্ভীর স্বরে বলে, এসব জানি, অন্য কিছু বলো। হ্যাঁ সুযোগ মাথায় দলিয়ে আবারও তড়িঘড়ি করে বলতে শুরু করে ফ্র্যাঙ্কি। সেদিন বারে পাইথন লিডারের একটা বিশাল ঝামেলা হয়েছিল ব্র্যাটভার সঙ্গে। কয়েকজন মাফিয়া মিলে ওই ব্লু হোয়াইট মেয়েটার লিক হয়ে যাওয়া ছবি নিয়ে মন্তব্য করছিল। তখনই হুট করে ওদের উপর অতর্কিত আক্রমণ করে বসে এরি সিংব্যান। আই থিঙ্ক সে ড্রাঙ্ক ছিল, যার ফলে ওখানে গণ্ডগোলটা জোরালো হয়। তবে সেখানে দাঁড়িয়ে সবচেয়ে বিস্ময়কর কাজটা করেছিল এরি সিংব্যান নিজেই। কি করেছিল? আচানক স্বরে জিজ্ঞেস করল ড্যানিয়েল। এত বড় একজন গ্যাংস্টার হওয়ার সত্ত্বেও ব্র্যাটভার নিয়ম ভঙ্গ করে বারের সকলের সামনে আচমকা শ্যুট করে দিয়েছিল মাফিয়াগুলোকে। একে তো অনেকগুলো মাফিয়ায় মার্ডার করেছে, তার উপর ক্রুদ্ধ স্বরে বিড়বিড় করে বলছিল, ওই মেয়েটা আমার সম্পদ, শুধু আমার। ব্যাস এটুকুই। ড্যানিয়েলের কথায় না সূচক মাথা নাড়ায় ফ্র্যাঙ্কি, কিছুটা চিন্তিত স্বরে বলে, এসব কাহিনীর পরে ব্র্যাটভার লোকের সঙ্গে বসেছিল এরিশ, কিন্তু সেখানেও রেগেমেগে একই কথা বলে দেয় সে। কি বলেছে? এরিশকে অনুকরণ করে গাম্ভীর্যের স্বরে বলতে শুরু করে ফ্র্যাঙ্কি, আমি যখন বলেছি মেয়েটাকে বেচব না, তার মানে বেচব না। ওই মেয়েটাকে সেফ রাখার জন্য শুধু ব্র্যাটওয়া কেন, পুরো আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে দিতেও দ্বিধা করব না আমি। এটুকু বলে থামল ফ্র্যাঙ্কি। অতঃপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে কণ্ঠে কিছুটা অরষ্টতা টেনে বলে, পাইথন লিডারের কথার তীব্রতা শুনে মনে হয়েছিল ওই তুচ্ছ মেয়েটার জন্য সত্যি সত্যিই যুদ্ধ বাঁধিয়ে দিবে সে। যদিও এরি সিংব্যান সে সময় নেশায় বুঝছিল, কিন্তু ওর ম্যান পাওয়ার সম্বন্ধে সবাই অবগত, তাই এতগুলো মাফিয়া মার্ডার হয়ে যাওয়ার পরেও যুক্তি তুলে ধরার সাহস দেখায়নি কেউ আর। কারণ এরি সিংব্যান কারোর যুক্তির পরোয়া করে না, তাই তো? তপ্তস্বরে একাই বিড়বিড় করল ড্যানিয়েল। ফ্র্যাঙ্কি কিছুটা আগ বাড়িয়ে শুধালো, মাই লর্ড, কিছু বললেন? উদাসীন হয়ে না বোধক মাথা ডোলায় ড্যানিয়েল। প্রতিহিংসায় জ্বলতে থাকা গভীর চোখ দুটো ছোট হয়ে আসে ধূর্ততায়। হাতের কাছের ধারালো অস্ত্রটা থেকে শুকিয়ে যাওয়া রক্তের বান মুছে দিতে দিতে বলে, আই থিঙ্ক আমি এরি সিংব্যানের দুর্বলতার হদিশ পেয়ে গিয়েছি ফ্র্যাঙ্কি। ইউ নো আই লাভ হান্টিং। এবার শুধু মেয়েটাকে হান্ট করার পালা, আর তারপর হবে আসল প্রতিশোধ। এরি সিংব্যান ঠিক যতটা কষ্ট দিয়ে মেরেছে আমার বেবি গার্লকে, তার চাইতেও 1000 গুণ অধিক যন্ত্রণা দিয়ে তিলে তিলে মৃত্যু দেব আমি ওই মেয়েটাকে। ওর দুর্বলতা দিয়ে ওকে আমি এমনভাবে ভাঙব, ঠিক যেমনভাবে হ্যামার দিয়ে পাথরের টুকরোগুলোকে পিষ্ট করা হয়। আর তারপর পুরো রাশিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে পাইথন প্যারাডাইস। রাশিয়াতে শুধুমাত্র একটা টেরোরিস্ট গ্রুপের অস্তিত্ব থাকবে, আর তা হল ড্র্যাগন হান্টার। কোনো এক অজ্ঞাত কারণবশত আজ খুব সকালে ঘুমিয়ে পড়েছিল এরিশ। নেশার ঘোরে বুঁদ হয়ে থাকা মেয়েটার পাগলামি দেখতে দেখতে কখন যে রাত গড়িয়ে গিয়েছে সেই হদিশ ছিল না ওর। ভোরে ভোরে যখন অভিযোগের দুয়ারে তালা দিল ঈশানী, অজান্তেই ঘুমিয়ে পড়ল অপ্রিয় পুরুষের নির্জীব বক্ষস্থলে। তখন এরিশ নিজেই কোলে তুলে রুমে দিয়ে আসে মেয়েটাকে। দ্বীপ্রহরের শেষ আলোটুকু উবে গিয়ে কুয়াশায় ঢাকা পড়েছে প্রকৃতি। দিগন্ত জুড়ে ফুরিয়ে এসেছে ধূসর গোধূলির ল্যাপটানো নিয়ন সূর্যশিখা। জঙ্গলের আকাশে নামহীন
পাখিদের ঘরে ফেরার ঢল। ঠিক এমন মুহূর্তে ঘুম ভাঙে এরিসের। চোখের দৃশ্য পুরোপুরি স্পষ্টত হওয়ার আগেই নাকের গহ্বরে এসে হানা দেয় ভ্যানিলার এক মিষ্টি স্নিগ্ধ সুবাস। কিয়ৎক্ষণ নাক টেনে সুঘ্রাণের অস্তিত্ব নিশ্চিত করতেই এরিসের সিক্স সেন্স জানান দিল এই সুবাস ওর পরিচিত। এত কাছকিকে পরিচিত সুঘ্রাণের উৎস খুঁজতে চকিতে চোখ খোলে এরিস। রুম জুড়ে বিষণ্ণ আধারের মাঝে বিছানা হাতড়ে খুঁজে পায় একটা শিফনের পাতলা ওড়না। সহসা নিজের শক্ত পুরুষানের হাতে ওড়নাটা ছোঁ মেরে তুলে নিল এরিস। বাইরের নিভে যাওয়া গধূলির টিমটিমে ঝাপসা আলোয় সেটাকে পরখ করে দীর্ঘশ্বাস ছাড়ল নীরবে। অজ্ঞাত ওড়নার দিকে চেয়ে বিরস মুখে বলে উঠল, তোমাকে বারবার ওয়ার্ন করেছিলাম, বলেছিলাম আমার মস্তিষ্ক থেকে বেরিয়ে যেতে। কথা শোনোনি, উল্টো দ্বিগুণ সাহস দেখিয়ে বুকে এসে গেড়ে বসেছ, আমার দুর্বলতায় পরিণত হতে চাইছ। কিন্তু কেন? আমাকে এভাবে ধ্বংসের অভিমুখে ঠেলে দিয়ে কি মজা পাচ্ছ তুমি? ওপাশের ফিনফিনে নরম কাপড়খণ্ড থেকে জবাব আসে না কোনো। মাফিয়া বস পুনরায় তির্যক দৃষ্টি ফেলে বলে, আমাকে পুরোপুরি বশ করতে চাইলে তোমাকে আমার হতে হবে, সামিল হতে হবে ধ্বংসলীলায়। কিন্তু তুমি যে পবিত্র, তোমার পবিত্রতাটুকু বরাবরই আকর্ষিত করে আমার, দ্বিধাগ্রস্ত করে বলে আমার হৃদয়হীন সত্তাটাকে। কিন্তু এটা তো আমি চাইনি। কেন বারবার চোখের সামনে এসে নিজের ইনোসেন্ট ব্লু আইজ দেখিয়ে সিদ্ধান্তহীনতায় ভোগাও তুমি আমায়? এরিসের ব্যতিগ্রস্ত ভাবনার ছেদ ঘটে ওপাশে দরজায় কড়া নাড়ার তীব্র আওয়াজে। তুষার ব্যতীত কেউ নয় তা বোধগম্য হতেই হাতের কাছের ওড়নাটা আড়ালে সরিয়ে ওকে ভেতরে আসার অনুমতি দেয় এরিস। অনুমতি পেয়ে ব্যগ্র কদমে ভেতরে প্রবেশ করতেই তুষার দেখল শরীরের শার্ট চড়াচ্ছে সে। এরিসকে কিয়ৎক্ষণ পর্যবেক্ষণ করে ভরাট গড়ায় তুষার বলে, ব্লাড ডায়মন্ড মিশনের জন্য আমরা এখন পুরোপুরি প্রস্তুত এরিস। কালো শার্টের ওপর কালো ওয়েস্ট কোট আর ক্রোকোডাইল লেদারের ঘড়িটা কবজিবন্দি করে ডিভাইনের ওপর থেকে ওভারকোট আর লোড করা রিভলভারটা ছোঁ মেরে নিয়ে বেরিয়ে পড়ে এরিস। করিডোর ধরে যেতে যেতে বলে, ব্লাড ডায়মন্ড মিশন ইজ ইম্পর্ট্যান্ট, বাট দেয়ার ইজ সামথিং মোর ইম্পর্ট্যান্ট দ্যান দ্যাট। এরিসের পথ অনুসরণ করে এগিয়ে চড়েছিল তুষার। হঠাৎ করে মাফিয়া বসের এহেন সিদ্ধান্তে থমকালো সে। তুষারকে দাঁড়িয়ে পড়তে দেখে এরিস পেছনে না ঘুরেই এগিয়ে যেতে যেতে বলল, আই নিড চেরি ব্লসম, আপাতত চেরি ব্লসমের বাগান খুঁজে বের করো। এরিসের কথায় এবার সত্যি সত্যি ভ্রু কুচকাল তুষার। চোখে মুখে নিদারুণ বিরক্তির ছাপ স্পষ্ট তার। সেভাবেই কণ্ঠে একরাশ অনীহা নিয়ে বলে, এখনও ডিসেম্বর মাস শেষ হলো না, এর মাঝে চেরি ব্লসম কথায় পাবো? দ্যাটস নান অফ মাই বিজনেস। যেখান থেকে খুশি বের করো, দরকার পড়লে আর্টিফিশিয়াল গার্ডেন তৈরি করো, বাট আই নিড চেরি ব্লসম। কথা শেষ করে লম্বা পা ফেলে সামনের দিকে হেঁটে চলে যায় এরিস। ওদিকে একই জায়গায় স্থির দাঁড়িয়ে হতাশায় দীর্ঘশ্বাস ছাড়ে তুষার। এরিসের হুটহাট সিদ্ধান্তে আজকাল বড্ড চিন্তায় পড়ে যায় তুষার। মাফিয়া বসের ক্রেজিনেস সম্বন্ধে যথেষ্ট ধারণা রয়েছে ওর, কিন্তু এই উদ্ভ্রান্ত আচরণের নেপথ্যে যদি থাকে অতীব সাধারণ একটা মেয়ে, তাহলে মস্তিষ্কের সবকিছুকে ছাপিয়ে যায় তীব্র দুশ্চিন্তার পাহাড়। পেন্টহাউস থেকে সরাসরি গাড়ি নিয়ে বেরিয়েছে এরিস। গন্তব্য মাফিয়া ক্লাব। স্টিয়ারিংয়ের পাশে অযত্নে পড়ে আছে ব্ল্যাক স্পেসর অন টাইম জার। কেন যেন আজ আর এত তুষারপাতের মাঝেও কফি পান করায় মনোযোগ নেই ওর। মস্তিষ্কটা গন্তব্যের দিকে স্থির থাকলেও হৃদয়টা পড়ে আছে বালিশের পাশে এলোমেলো হয়ে পড়ে ফাঁকা এক টুকরো শিফনের ওড়নায়। ওই ভ্যানিলা ফ্লেভারের মিষ্টি সুবাসটা ক্রমাগত তাড়া করে বেড়ায় ওকে, বারবার মনে করিয়ে দেয় গতরাতের পুঙ্খানুপুঙ্খ সব ঘটনাগুলো। কাল নিজের অজান্তেই অন্তঃকরণ গতি হারিয়েছিল ওর। ঝোড়ো হামার মতো অনুভূতির টানাপোড়নে মেয়েটাকে সম্বোধন করেছিল অতীব প্রিয় সেই ছোট্ট ডাকনামে, সাকুরা। কালকের মতো করে আজ দ্বিতীয়বারের মতো একই শব্দ আওড়ালো এরিস। এক হাতে স্টিয়ারিং ঘুরিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বিড়বিড় করল ফের, আই উইশ কাল তোমার জায়গায় আমি ড্রাঙ্ক থাকতাম, পুরো পৃথিবীকে না জানিয়ে তোমাকে ঘিরে তৈরি হওয়ার নিষিদ্ধ সব অনুভূতিগুলো তোমার কাছেই উগড়ে দিতে পারতাম। মনের কথায় ফিচেল হাসল এরিস। নীলাম্বরীর ভাবনায় বিভোর হয়ে স্পিডোমিটারের কাঁটা ১০০ ঘরে নিয়ে গেল অনায়াসে। উদ্ভ্রান্তের মতো গাড়ি চালাতে চালাতে দাঁতে দাঁত পিষে বলল, আমার মস্তিষ্ক থেকে বেরিয়ে যাও। কি চাইছ কি তুমি? পাগল বানিয়ে ছাড়বে নাকি আমায়? তোমার হাসি, তোমার ওই ব্লু আইস সারাক্ষণ পোড়ায় আমাকে, ভুলিয়ে দেয় নিজের সর্বগ্রাসী অস্তিত্বকে। মাফিয়া বস এরিস কখনো দুর্বলতা অনুভব করে না, করতে পারে না। তাহলে কেন সারাক্ষণ তোমায় নিয়ে ভাবছি আমি? একটা মুহূর্তের জন্যও কেন মাথা থেকে বের হতে চাইছ না? কেন সারাক্ষণ ভেসে বেড়াচ্ছ দুচোখে? ভীষণ গর্জনে শেষ কথাটা উচ্চারণ করে অকস্মাৎ মাঝ রাস্তায় ব্রেক কষল এরিস। ওর এহেন কাণ্ডে থমকে গেল পুরো হাইওয়ে। মুহূর্তেই চারিদিক থেকে ধেয়ে আসে বিভীষিকাময় হর্নের বিরক্তিকর আওয়াজ। আপাতত পুরো শহরটাকে এক পলকে থামিয়ে দেওয়া দুই হাত স্টিয়ারিংয়ে রেখে মাথাটা আস্তে করে ব্যাকসিটে এলিয়ে দিল এরিস। মাত্রাতিরিক্ত ক্রোধের ফলশ্রুত হাঁপুড়ের মতো ওঠানামা করছে ওর ইস্পাত কঠিন বক্ষস্থল। সেভাবেই স্থির থেকে চোখ দুটো বুজে গভীর নিঃশ্বাসের তালে কাতর স্বরে ভীতস্ত্রন্ত মেয়েটার কাছে অনুরোধ করে বসল মাফিয়া বস, সাকুরা প্লিজ লিভ মি অ্যালোন।
সুন্দর একটা রৌদ্রোজ্জ্বল বিকেল, তাপমাত্রা আজ মাইনাস পেরিয়ে 2°C। এতেই যেন প্রাণ ফিরে পেয়েছে পুরো শহর। চারিদিকে ম করছে চেরি ব্লসমের মিষ্টি সুবাস। আজ এতদিন বাদে তুষারে ঢাকা মৃত্যুপুরীর ন্যায় প্যান্টহাউস থেকে বেরিয়ে মন দুলে উঠেছে ঈশানীর। তবে দোদলীয়মান এই মনটাকে খুব বেশি আশকারা দেওয়ার সাহস করে উঠতে পারল না নাজুক মেয়েটি। কারণ এরিসের পাশেই পার্কের লন ধরে হাঁটছে এরিস। আজ হঠাৎ করেই একজন গার্ড পাঠিয়ে ইস্যুকে পেন্টহাউসের বাইরে ডেকে পাঠায় এরিস। প্রথমে তো ভয় পেয়ে গেটের সামনে বসেই অসহায়ের মতো কান্নাকাটি জুড়ে দিয়েছিলেন নাজুক মেয়েটা। পরে যখন বুঝতে পারল পরিস্থিতি বেশ স্বাভাবিক, তখন কিছুটা আশ্বস্ত হয়ে গিয়ে উঠেছে গাড়িতে। সেই যে গাড়িতে উঠেছে, তারপর থেকে এখন পর্যন্ত ঈশানীর সঙ্গে একটা টু শব্দও করেনি এরিস। কোথায় নিয়ে যাচ্ছে, কেন নিয়ে যাচ্ছে, কবে ফিরবে, কিছুই না। ওর গম্ভীর চেহারা আর তিরিক্কি মেজাজের দিকে পরখ করে আগবাড়ি আর প্রশ্ন করার সাহস পায়নি ঈশানী। কিন্তু সারা বেলা ড্রাইভ করে অবশেষে এরিস যখন এই চেরি ব্লসমের বাগানে এসে থামল, তখন না চাইতেও কৌতূহলের পারদের নিষ্পিস করে উঠল ঈশানীর ভেতরটা। বাগানটা ছিল পার্কের সঙ্গে লাগোয়া। মাঝখানে সুন্দর লন, সেই লন ধরে চলে গিয়েছে মসৃণ পিচ ঢালা এক দীর্ঘ রাস্তা। আপাতত চারিদিকের সৌন্দর্য আহরণ করতে করতে রাস্তা ধরে হাঁটছে ঈশানী। ভেতরটা উৎফুল্ল, তবে নিশ্চিন্ত নয়, কারণ এরিসের ভাবভঙ্গিমা বুঝে ওঠা বেজায় মুশকিল। সহসা পিছু হাঁটতে হাঁটতে সামনে এগিয়ে যাওয়া ব্রাউন ওভারকোট আর কালো মাস্ক পরিহিত এরিসকে উদ্দেশ্য করে প্রশ্নটা করেই বসে ঈশানী, এখানে কেন নিয়ে এলেন? হাঁটতে হাঁটতে রাশভারী আওয়াজে জবাব দিল এরিস, কাজ আছে আমার। ওর প্রত্যুত্তরে সন্তুষ্ট হতে পারল না কৌতূহলী মেয়েটা। ফলশ্রুতিতে আবারও বলে ওঠে, আপনার কাজ আছে, তাহলে আমাকে কেন? বাক্য শেষ করতে পারে না ঈশানী। তার আগেই গতি স্থির করে ঘাড় ঘুরিয়ে ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিপাত করে এরিস। সূর্যকিরণে ঝিলিক দেওয়া নীল চোখ দুটো ভয়ের তোড়ে নামিয়ে নেয় অকস্মাৎ। ভীতু মেয়েটাকে আরও সংকুচিত হয়ে যেতে দেখে চোখের দৃষ্টি পাল্টাল এরিস। তপ্তস্বরে বলল, এত কৈফিয়ত দিতে পারবো না, প্রয়োজন হয়েছে তাই নিয়ে এসেছি। তাছাড়া এখানে ভয় পাওয়ার মতো কিছুই হয়নি, ফিল ফ্রি। মুখের কালো ভাব মুহূর্তেই উবে গেল ইস্যুর। ও এগিয়ে গিয়ে এরিসের থেকে আরেকটু দূরত্ব ঘুচিয়ে মিনমিনিয়ে বলল, যদি একটু বাগানটা ঘুরে দেখা যেত, আসলে এর আগে কোনোদিন চেরি ব্লসম দেখিনি আমি। ইউ ক্যান। এতটুকুতেই ভেতর ভেতর আনন্দের ঢেউ খেলে গেল ঈশানীর। তবে অন্তর্মুখী হওয়ার দরুন মুখের আদলে প্রভাব পড়ল না খুব একটা। শুধু দ্রুত কদমে সামনে এগিয়ে গেল এরিসকে ছাড়িয়ে। ঈশানী সামনে এগিয়ে যেতেই কাউকে কল দিয়ে কানে এয়ারপড গুজল এরিস। ওপাশ থেকে কল তুলতেই উদ্বিগ্ন স্বরে বলল, ফুলগুলো সব আর্টিফিশিয়াল, ঠিক আছে, কিন্তু চেরি ব্লসমের ন্যাচারাল গন্ধটা কিভাবে অ্যাডজাস্ট করালে? ওর কথার পাছে ওপাশের ব্যক্তিটি ঠিক কিরূপ প্রত্যুত্তর করেছিল তার শুনতে পায়নি এরিস। তার আগেই ওর সামনে এসে হাজির হয় মনে শিহরণ জাগানো সেই সরলতায় ঘেরা ভীত রমণী। তৎক্ষণাৎ রমণীর দু চোখের মাঝে থমকে যায় মাফিয়া বসের সমগ্র পৃথিবী। মেয়েটা হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে ওর সামনে, কিন্তু কি চায় সে? সবেগে ফোন কাটল এরিস। কান থেকে এয়ারপড খুলে ভ্রু কুঞ্চিত করে জিজ্ঞেস করল, হাত পেতেছ কেন, কি চাই? টাকা দিন, আমার কাছে রাশিয়ান টাকা নেই। হঠাৎ করে মেয়েটার এত জড়তা কোথায় উবে গেল আজ? আশ্চর্য হল এরিস। তবে চোখে মুখে স্পষ্ট গাম্ভীর্যতা ধরে রেখে বলল, টাকা দিয়ে কি করবে? তৎক্ষণাৎ আঙুলের ইশারায় পার্কের এক কোণে দাঁড়িয়ে থাকা আইসক্রিম ভ্যানটাকে দেখালো ঈশানী। বলল, আইসক্রিম খাবো। আমাদের দেশে রিকশা ভ্যানে করে আইসক্রিম বিক্রি হয়, আর এখানে কাভার্ড ভ্যানে। কি অদ্ভুত! এরিস টাকা দিল না ঈশানীকে। গটগটিয়ে সামনে এগিয়ে যেতে যেতে জানাল, এসো, দেখছি। চারিদিকের মৃদুমন্দ হাওয়া আর চেরি ব্লসমের স্নিগ্ধ সুবাসটুকু উপভোগ করতে করতে কুণ্ঠিত পায়ে সামনে এগোল ঈশানী। পুনরায় কারোর সঙ্গে কথা বলায় ব্যস্ত হল এরিস। ওদিকে কাভার্ড ভ্যান থেকে কেউ আইসক্রিমও এগিয়ে দিল না ইস্যুকে। ফলস্বরূপ কিঞ্চিত সাহস দেখিয়ে এরিসকে আরও একবার বিরক্ত করার পায়তারা করে অধৈর্য মেয়েটা। দু কদম পিছিয়ে এসে এরিসের মুখোমুখি দাঁড়িয়ে বলে, কি হল, কিনে দিন? ঈশানীর কথায় কপাল জুড়ে অজ্ঞাত ভাঁজ আটল এরিস। ভাবলেশহীন কণ্ঠে সামনের ভ্যানটাকে দেখিয়ে বলল, এই যে মানে? ভ্রু কুচকে এলো ঈশানীর। ওর কথার পাছে পুনরায় কানে এয়ারপড গুজতে গুজতে জবাব দিল এরিস, পুরো ভ্যানটাই কিনেছি, যত খুশি খাও। কি? হত বিহ্বল হয়ে সজোরে শব্দটা বেরিয়ে এলো ঈশানীর হাঁ হয়ে যাওয়া মুখগহ্বর ভেদ করে। এরিস এগিয়ে যাচ্ছে। ওর যাওয়ার পানে চেয়ে মেয়েটা চেঁচিয়ে উঠে বলল, কিন্তু এতগুলো আইসক্রিম কি করব আমি এখন? এরিস কখনো অংশীদার বরদাস্ত করে না, যেটার প্রয়োজন হয় পুরোটাই দখল করে নেয়। পেছনে না ঘুরেই জবাব দিল এরিস,
এমন একটা উদ্ভট লোকের কাছে আইসক্রিম চেয়ে যে কি বড় পাপ করে ফেলেছে তা ঠাউর করতে পেরে মনে মনে কপাল চাপড়াল ঈশানী। মুখের মাঝে বিরক্তির ভাঁজ টেনে অসহায় স্বরে বলল, তাই বলে পুরো একটা কাভার্ড ভ্যান? জবাব দেয় না এরিস, নিজের মতো করে হেঁটে চলে যায় সামনের দিকে। ঈশানী আর কী বা করবে, যতগুলো পারল ব্যাগ ভর্তি করে দুহাতে তুলে নিল। বাদবাকি আইসক্রিমগুলো সব বিলিয়ে দিল পার্কে খেলে বেড়ানো বাচ্চাদের মাঝে। তারপর আবারও হাঁটা ধরল নির্দয় লোকটার পিছু পিছু। এক হাতে আইসক্রিমের প্যাকেটগুলো নিয়ে অন্য হাতে মিন্ট ফ্লেভারের একটা আইসক্রিম খেতে খেতে হাঁটছে ঈশানী। ওর পেছনেই কনফারেন্স কলে কথা বলতে বলতে সামনে এগোচ্ছিল এরিস। যদিও মোবাইলের অপর প্রান্তে একটা বিরাট ডিল নিয়ে বাগবিতণ্ডা হচ্ছে, তবে তার দিকে বিন্দুমাত্র আগ্রহ নেই এরিসের। কনফারেন্স তো একটা অজুহাত মাত্র। ও তো কেবল আর চোখে এই মেয়েটাকেই দেখছে। বুকের মাঝে একরাশা জমানো কষ্ট নিয়ে ব্যথিত মুখে দিনাতিবাত করা এই মেয়েটাকে আজ আনন্দিত দেখাচ্ছে। ওর বোকা বোকা আবদার, অদৃশ্য খোলসের ভেতর থেকে বেরিয়ে এসে কিছুটা উৎফুল্ল হবার প্রচেষ্টা কোনো কিছুই নজরে রায়নি এরিসের। সেদিন যখন অবচেতন মেয়েটাকে রুমে শুইয়ে দিয়ে এসেছিল ও, তখনই দু চোখের দৃষ্টি আকর্ষণ করেছিল স্টাডি টেবিলের ওপরে রাখা ছোট্ট একটা চিরকুট, যাতে লেখা ছিল, চেরি ব্লসমের একটা বিকেল হোক আমার, স্বপ্ন পূরণের জন্য একটা নিজের মানুষ আর এক মুঠো সতেজ খুশি। এরিস জানে না এই কাব্যিক কথার সারমর্ম, বুঝতেও উঠতে পারে না খুব একটা। তবে ও এটুকু ঠিকই ধরতে পেরেছিল যে চেরি ব্লসম দেখতে চায় ঈশানী। আর আজ এই প্রথমবার এরিস সেটাই করেছে যেটা ও নয়, বরং অন্য কেউ চায়। অনন্তহীন ভাবনার অনলে বিভোর থেকে এরিসের মন বলে, আমি জানি না কেন এই অন্তর্দহন, আমার মতো একটা গন্তব্যহীন পাপী হৃদয়ের আনাচে কানাচে কেন তোমার এত অবাধ বিচরণ, কেন অন্ধকার কালকুটের পাপের সম্রাট, মনের সম্রাজ্ঞী চেরি ব্লসমের মতো একটা পবিত্র সত্তা, সেটাও জানা নেই আমার। তোমার পবিত্রতাকে ভয় পাই আমি সাকুরা, এসে বুক চিরে দেখে যাও মাফিয়া বস এরিস কুণ্ঠায় নত জানু। ভালোই তো ছিলাম আমার চিরাচরিত এই কালো দুনিয়ার শোষণ আর প্রতিপত্তি নিয়ে, তবে হঠাৎ করে কেন বাঁধালে এই ঝড়? অঙ্গারের মতো জ্বলন্ত জীবনে হুট করে শীতল জলধারা বইয়ে দিয়ে কেন দেখালে এই অদৃশ্য মায়ার লোভ? এখন যে আমার তোমাকে চাই, তোমাকেই চাই। সে সময় এরিসের ভাবনার জগৎ ছাপিয়ে ভেসে আসা দুটো গানের লাইন ছিল ঠিক এমন, তোমার নামে রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্দূরে, জানি না যাব কত দূরে এখনও, আমার পোড়া কপালে আর আমার সন্ধে সকালে, তুমি কেন এলে জানি না এখনও, ফন্দি আটে মন পালাবার, বন্দি আছে কাছে সে তোমার, যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই, যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। প্রাণোচ্ছল মেয়েটাকে দেখতে দেখতে কখন যে ভবঘুরে হয়ে এরিসোর অনেকটা কাছাকাছি চলে এসেছিল সে কথা বলা বাহুল্য। তবে সুন্দর সাজানো এই একচিলটে বিকালটাকে চোখের পলকে যুদ্ধক্ষেত্র বানিয়ে দিল অজ্ঞাত কিছু মুখোশধারী আক্রমণকারী। হুট করেই কোথা থেকে যেন বিকট আওয়াজ তুলে ঈশানীর দিকে ছুটে আসে চকচকে রূপলি রঙা ধাতব বুলেট। তবে হাওয়ার বিগে ছুটে আসা তির্যক বুলেটটা ইস্যুর বক্ষ ভেদ করার আগেই ওকে একটানে ঘুরিয়ে নিজের কাছে টেনে আনে এরিস। আকস্মিক ঘটনায় ভয়ে জর্জরিত হয়ে ঈশানীও দুহাতে জাপটে ধরে এরিসকে। অতঃপর প্রথমবারের মতো সজানে আলিঙ্গন হয় দুজনার। ভয়ের তোড়ে দুটো উদ্ভ্রান্ত দেহের মাঝে চুল পরিমাণ দূরত্বও অবশিষ্ট থাকে না আর।